সময় বিকেল গড়িয়ে সন্ধে। বাঁশবাগানের বাইরের ধুলোমাখা রাস্তা। আজকে কানাই এলো না খেলতে, একা কি আর ভালো লাগে? হঠাৎ রাস্তার ধারে ঘাসের উপর পল্টুর নজর পড়ে। আরে, এত সুন্দর একটা মাটির পুতুল কে রেখে গেল? গায়ে লাল টুকটুকে জামা পরানো। ও মা, ওই তো সামনে আর একটা পুতুল পড়ে আছে। পল্টু, ও পল্টু, এইদিকে কে কে ডাকে আমাকে? আসছি, আমি আসছি। পল্টু হাতের ডাঙ্গুলি ফেলে ঘোরের মধ্যে বাঁশবাগানের ঘুঘুটে অন্ধকারে হারিয়ে যায়। কিছুক্ষণ পর এদিকে সূর্য প্রায় ডুবে গেছে। রাস্তা দিয়ে কাজ সেরে ফিরছে দুই চাষি, মাধব আর গোপাল। দিনকাল বড্ড খারাপ রে গোপাল, চল জলদি পা চালা। হ্যাঁ রে ভাই, সন্ধে হয়ে আসছে। বাঁশবাগানের ধারে এই রাস্তাটা রাত হলে কেমন যেন ছমছম করে, বাতাসটাও ঠান্ডা হয়ে আসছে। দেখ, বাঁশ গাছগুলো বাতাসে কেমন ক্যাচ ক্যাচ আওয়াজ করছে। রাত বিরতে এদিকে হাঁটতে বড্ড ভয় লাগে। আরে মাধব ভাই, আমার পল্টুকে তোমরা কোথাও দেখেছো? মানিককে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো বিমলা? এত রাত পল্টু বাড়িতে ফেরেনি? গ্রামের সব জায়গায় খুঁজে দেখেছো তো ভালো করে? আমি তো পুকুর পাড় মাঠ সব খুঁজে পাগল হয়ে গেলাম। ছেলেটা হঠাৎ উধাও হয়ে গেল। আমার মন বলছে বড় কোনো বিপদ হয়েছে। পল্টু তো রাত করে বাইরে থাকে না। মা, কাঁদছো কেন? আমি তো চলে এসেছি। ওরে আমার বাপরে, তুই ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কি করছিলি? তুই তো আমার প্রাণ পাখিটা বের করে দিয়েছিলি। একজন বুড়ি, বাগানের ভেতর একজন বুড়ি আমাকে ডাকছিল মা, পুতুল দিয়ে ডাকছিল। বুড়ি? এই বাঁশ বাগানে আবার কোন বুড়ি এলো রে পল্টু? বুড়িটা দেখতে বড্ড পচা, গায়ে অনেক কাটা, নখগুলো অনেক বড় বড়। আমাকে খুব সুন্দর গল্প শোনালো আর বলল কালকে আবার যেতে। ওরে গোপাল, পল্টুর গা থেকে কেমন মিষ্টি কর্পূরের গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ রে, ঠিক মরা পড়ানোর সময় কর্পূরের গন্ধ। আর ওর হাতের ওই পুতুলটা কিসের? সর্বনাশ, এই বাঁশবাগানে নির্ঘাত কোনো ডাইনি বুড়ির আছর হয়েছে। ডাইনি বুড়ি ছেলেদের রক্ত খাওয়ার জন্য জাদু মন্তর করে ডাকছে। ও বাবা গো, এগুলো ডাইনি বুড়ির জাদু তো না। চল বাপ, ঘরে চল, আর কোনোদিন এদিকে আসবি না। পরদিন সকালবেলা মোড়লের চণ্ডী মণ্ডপ। ধুর মাধব, যত সব গাঁজাখড়ি কথা। পল্টু হয়তো বাগানে খেলতে গিয়ে পথ হারিয়েছিল। আজ তোরা বানিয়ে বানিয়ে ডাইনি বুড়ির গল্প ফাঁদছিস। বিশ্বাস করুন মোড়ল মশাই, ছেলেটার গা দিয়ে কর্পূরের গন্ধ বেরোচ্ছিল। এটা তো সাধারণ গল্প না। পল্টু নিজের মুখে বলেছে একটা কাদামাখা বুড়ি নাকি তাকে গল্প শুনিয়েছে। ওই বাঁশবাগানে নির্ঘাত কোনো ডাইনি বুড়ি থাকে। এই তোরা অকারণে আতঙ্ক ছড়াচ্ছিস। বাঁশবাগানে শেয়াল কুকুর থাকে, ভূত এলো কোথা থেকে? মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে নিতাই? তুই এমন হাঁপাতে হাঁপাতে এলি কেন? কালকে রাতে আরো দুটো ঘটনা ঘটেছে। আমার বড় ভাইপো সুবল আর ঘোষালদের বাড়ির ছোট ছেলে কানু, দুজন একা একা রাত বিরেতে ওই বাঁশ বাগানে ঢুকে গেছিল। সুবল আর কানুও গেছিল? হ্যাঁ, বাড়ির লোক সারা রাত খুঁজে পাগল। শেষ রাতের দিকে দুজনেই ফিরে এসেছে, আর দুজনেরই হাতে মাটির পুতুল ছিল। তাদের গা থেকে কি মরা পোড়ানোর কর্পূরের গন্ধ বেরোচ্ছিল নিতাই? হ্যাঁ গোপাল, একদম কর্পূরের গন্ধে শরীর ভরে ছিল। সুবল বলছিল এক কাদামাখা বুড়ি নাকি তাদের পুতুল দিয়ে ভুলিয়ে রেখেছিল।
আমি তো কাল রাতেই বলেছিলাম এটা ডাইনি বুড়ির কাজ। জাদুটোনা করে পুতুল দিচ্ছে, একদিনে সবগুলোকে একসঙ্গে ডেকে নিয়ে ঘাড় মটকাবে। বাপরে, একই ঘটনা 3 বার? এ তো দেখছি মহাবিপদ। আপনি কিছু করুন, না হলে গায়ের একটা ছেলেও জ্যান্ত থাকবে না। ডাইনি বুড়িটা সবগুলোকে নজরবন্দি করে রাখছে। আমি আর বসে থাকতে পারলাম না। বাঁচার একটাই উপায়। আমি এখনই পাশের গাঁ থেকে নামকরা তান্ত্রিক অঘোর ওঝাকে খবর দিচ্ছি। তারই একমাত্র ক্ষমতা আছে এই ডাইনি বুড়ির হাত থেকে গাঁয়ের ছেলেদের বাঁচানোর। ওই দিন দুপুরবেলা মোড়লের বাড়ির উঠোন, পরনে রক্তজবা রঙের লাল কাপড়, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে মস্ত বড় সিঁদুরের টিপ, চোখ দুটো জবা ফুলের মতো লাল, আর হাতে পেল্লায় ত্রিশূল নিয়ে ভেতরে ঢুকলেন অঘোর ওঝা। জয় মা ভবতারিণী, আমি এসে পড়েছি মোড়ল। আসুন আসুন ওঝামশাই, আপনি আমাদের ভরসা। গাঁয়ের যা অবস্থা, মানুষ রাতে চোখের পাতা এক করতে পারছে না। তা পারবে কেমন করে? তোমাদের গায়ের বাতাস তো পচা রক্ত আর মরার গন্ধে ভরে আছে গো। চৌকাঠে পা রাখতেই টের পেয়েছি কি ভয়ঙ্কর বিপদ তোমাদের মাথার উপর। ও জামশাই, ওই বাঁশবাগানে কিসের উপদ্রব? বাচ্চাদের ধরে নেয় কেন? ওম হ্রিং 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 ডং হিং রে শিবং রে শিবং। ওই বাঁশবাগানে এক ভয়ঙ্কর রক্ত পিপাসু ডাইনি বুড়ি বাসা বেঁধেছে মোড়ল। সে তোমাদের বাচ্চাদের কাঁচা রক্ত আর কলিজা খেতে চায়। ও বাবা গো, তাহলে আমাদের ছেলেদের কালে রাতে গার না মোটকে জ্যান্ত ছেড়ে দিল কেন? ও ডাইনি কি দয়া করলো? দয়া? ডাইনির আবার দয়া কিসের? ডাইনি দিনক্ষণ গুনছে। বাচ্চাদের শরীরে জাদু মন্তর করে কর্পূরের গন্ধ মাখিয়ে ছেড়ে দিচ্ছে। কর্পূরের গন্ধ কেন দিচ্ছে ও জামশাই? ওটা ডাইনির ছাপ। যেন অমাবস্যার সঙ্গে সঙ্গে কর্পূরের গন্ধে ভরে থাকা ওই বাচ্চারা ঘুমের ঘোরে বাগানে একা হেঁটে চলে যায়। একসঙ্গে সবগুলোকে খাবে ডাইনি বুড়ি। ওরে বাপরে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ভয় নেই, অঘোর ওঝা যখন এসে পড়েছে তখন ডাইনি বুড়ির রক্ষা নেই। আজ রাতেই আমি বাগানের বাইরে বসে মহাযজ্ঞ করব। আপনি ডাইনিটাকে পুড়িয়ে মারুন ওঝামশাই, যা খরচ লাগে, যা খরচ লাগে আমি দেব। হ্যাঁ, যজ্ঞের জন্য আমাকে কিছু জিনিসপত্র জোগাড় করে দাও। 108টা জবা ফুল, কাঁচা মাংস আর সিঁদুর। আর শোনো, রাতের বেলা কেউ যেন বাঁশ বাগানের ধারে কাছে না যায়। ডাইনি বড্ড রাগী থাকবে। গ্রামের ধনী লোক বিকাশ ওঝার আসার খবর পেয়ে সে রুক্ষ মেজাজে মোড়লের বাড়িতে এসে উপস্থিত হয়। তার সাথে রয়েছে তার ফুটফুটে ছেলে রাজু। বলি ও মোড়ল মশাই, গায়ে তো দেখছি আজ তক সার্কাস বসিয়ে ফেলেছে না? আরে বিকাশ, সার্কাস হবে কেন? এই গায়ের বাচ্চারা যে বাঁশবাগানে চলে যাচ্ছে, সেই বিপদ কাটানোর জন্যই ওঝামশাইকে আনিয়েছি। আরে রাখুন রাখুন আপনার ওঝা, যত সব ভণ্ড তান্ত্রিক ধরে এনে গায়ের গরিব আর মুখ্য মানুষদের আপনারা বোকা বানাচ্ছে। বিকাশ বাবু, আপনি তো নিজের চোখে দেখেননি? ছেলেদের অবস্থা দেখলে আপনিও ডাইনি বুড়ির কথা বিশ্বাস করতেন। আরে চুপ করো মাধব, ডাইনি ফাইনি কিচ্ছু নেই। বাঁশবাগানটা আমার নিজের কেনা সম্পত্তি। শহরের এক প্রমোটারকে ওটা বিক্রি করবো। আপনারা রটিয়েছেন ওখানে ডাইনি বুড়ি থাকে, দাম কমানোর ফন্দি না? অহংকার পতনের মূল বিকাশ বাবু। আপনি শিক্ষিত মানুষ হতে পারে, টাকার গরমে অনেক কিছু কিনতে পারেন, কিন্তু বাঁশ বাগানের অন্ধকারের খবর আপনি রাখেন না। আমাকে ভয় দেখাবেন না ওঝা। আজকালের মধ্যেই লোক লাগিয়ে আমি পুরো বাঁশ বাগানটা কেটে সাফ করে দেব। দেখি দেখি কোন ডাইনি বুড়ি আমাকে আটকায়। ওখানে যে পিশাচের বাস, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। আপনার অহংকারের জন্য আপনার নিজের বড় কোনো ক্ষতি না হয়ে যায় বাবু। বাবা, এই দাদুনটা কে গো? ও চোখ দুটো আমার লাল কেন? আমার বড্ড ভয় করছে বাবা। চলো ঘরে যাই। ভয় নেই রে দাদু ভাই, তুমি আমার কাছে এসো, তোমাকে সুন্দর একটা তুকতাক শিখিয়ে দেব। খবরদার ওঝা, আমার ছেলের দিকে নজর দেবেন না। আপনার ভণ্ডামি নিয়ে গায়ের মুখ্য লোকেদের বোকা বানান, আপত্তি নেই। আমার ধারে কাছে ঘেসবেন না।
আমি তো নজর দিইনি বিকাশ বাবু, কিন্তু ওই বাঁশবাগানের ডাইনি বুড়ির নজর বড্ড খারাপ। সে বড় লোক আর গরিবের ফারাক বোঝে না। রক্ত তো সবারই লাল। ডাইনি বুড়ি এলে আমি বন্দুক দিয়ে তার বুক ঝাঁঝরা করে দেব। রাজু, চল বাবা, চল। বিকাশ হনহন করে চলে যায়। অগরজা তার যাওয়ার দিকে তাকিয়ে কুটিল শয়তানি হাসি হাসে। গায়ের লোকেরা ভয়ে চুপ করে থাকে। অগরজা ডেরায় ফিরে রাগে গজগজ করতে করতে ত্রিশূল ছুঁড়ে ফেলে, আর তার চেলা কালু এগিয়ে আসে। খোঁজা মশাই, আপনি তো গায়ের মানুষকে বোকা বানালেন। বাচ্চাদের তো আমরাই কর্পূরের গন্ধ মাখানো পুতুল দিয়ে ভুলিয়ে বলি দিতে আনি। গায়ের লোক ঘুণাক্ষরও টেরই পায়নি। আসতে বল হারামজাদা। বোকা আমি ওদের বানাইনি, ওই বাঁশবাগানের ডাইনি বুড়িটা আমাকে বোকা বানাচ্ছে। হ্যাঁ, বলেন কি? ডাইনি বুড়ি কি সত্যিই বাগানে আছে? আমি তো ভাবলাম ওটা আপনার বানানো গল্প। না, সব সত্যি। ডাইনি বুড়িটা আমার পূজার সবচেয়ে বড় কাঁটা। গত 3 দিন আমি বাচ্চাদের ভুলিয়ে যজ্ঞের হাঁড়ি কাঠে শুইয়েছি, আর প্রতিবার খাড়া তোলার আগে পচা ডাইনিটা ঝাঁপিয়ে পড়েছে। যজ্ঞ বন্ধ করে বাচ্চাদের বাঁচিয়ে নিজের কাছে লুকিয়ে রাখছে, সুযোগ বুঝে বাড়িতে ফিরিয়ে দিচ্ছে। কোন কি ওজা মশাই, আপনি মহাতান্ত্রিক, ওকে আটকাতে পারেন না? ওটা সাধারণ ডাইনি না রে, ওর বুকের মধ্যে কেমন যেন মায়ার জোর আছে। আমার জাদু ওর সামনে টিকছে না, কিন্তু সিদ্ধি লাভের জন্য কচি ছেলের রক্ত আমার লাগবে, তাই এই ফোন দিয়ে এনেছি। গ্রামের মুখ্য মানুষদের খেপিয়ে দিয়েছি। ওরা ভাবছে ডাইনি বুড়িটাই ছেলেদের ধরে নেয়। আজ রাতে গাঁয়ের লোক তার মশাল নিয়ে ডাইনিটার খেল খতম করবে। ডাইনি মরলেই রাস্তা পরিষ্কার। তারপর এই অহংকারী বিকাশের ছেলে রাজুকে আজ রাতেই আমি বলি দেব। বিকাশের বাড়ির ভেতরটা বেশ নিস্তব্ধ। বিকাশ চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে, কিন্তু তার মন অশান্ত। স্ত্রী মালতী 1 কাপ চা নিয়ে ঘরে ঢোকে। ওগো শুনছো, গায়ের লোকেরা নাকি বাঁশবাগান নিয়ে খুব বলাবলি করছে। তুমি খামোখা মোড়ল আর ওঝার সাথে কি ঝগড়া করতে গেলে কেন? আরে ঝগড়া করবো না তো কি, গলায় মালা পরাবো? আমার নিজের সম্পত্তি ওরা রটিয়েছে, ওখানে নাকি ডাইনি বুড়ি থাকে। ভয় দেখিয়ে আমাকে সস্তায় জমি বেচাতে চাইছে। কিন্তু বাচ্চারা তো সত্যি সত্যি রাতের বেলা ঘরের মধ্যে ওখানে চলে যাচ্ছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না তো? কি কথা? এই ভনিতা না করে সোজা কথায় বলো তো মালতী। এমনিতেই আমার মেজাজ ভালো নেই। বছর খানেক আগে মা যখন ওই বাঁশবাগানের রাস্তায় মারা গেল, তারপর থেকে বাঁশবাগানের নাম শুনলেই তুমি রেগে ওঠো। তুমি কি কিছু লুকাচ্ছ? মায়ের তো চোখে কম দেখার ব্যামো ছিল। অত রাতে ঘুটঘুটে অন্ধকারে বাঁশবাগানে কেন যাবে বলো তো? মালতী, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। মা বুড়ো মানুষ ছিল, চোখে দেখতে পেত না। রাতে বাথরুমের নাম করে বেরিয়ে পথ হারিয়েছিল, আর ভয়ে হার্ট অ্যাটাক করে জঙ্গলে মারা গেছে। এতে লুকোনোর কি আছে? আমি তো শুধু বলছিলাম যে মায়ের আত্মা হয়তো শান্তি পায়নি, তাই বাঁশবাগানে। চুপ করো, চুপ করো। কোনো আত্মা ফাত্তা নেই পৃথিবীতে। আমি কালি লোক লাগিয়ে বাঁশবাগান জ্বালিয়ে দেবো। আরে তুমি যাও যাও, রাজুকে দেখো, ও বারান্দায় খেলছিল। হ্যাঁ, রাজুকে ঘরে নিয়ে আসছি, সন্ধে হয়ে গেছে। মালতী দ্রুত পায়ে খোলা বারান্দায় যায়। বারান্দা একদম ফাঁকা। রাজুর খেলনাগুলো মাটিতে পড়ে আছে, কিন্তু রাজু নেই। মালতী এদিক ওদিক খোঁজাখুঁজি করে। রাজু, ও বাবা রাজু, কোথায় গেলি তুই? ঘরে আয়। কোনো সাড়া নেই। মালতী সদর দরজার বাইরে রাস্তায় তাকায়, চারিদিক অন্ধকার। হঠাৎ তার চোখ যায় সদর দরজার বাইরে মাটিতে রাখা একটা মাটির পুতুলের দিকে। ওগো, তুমি জলদি এসো। ওগো, কি হলো? হ্যাঁ, আরে অমন চেঁচাচ্ছ কেন? রাজু কোথায়? নেই, আমার রাজু নেই। আমি এসে দেখি এই পুতুলটা পড়ে আছে। আমার রাজুকে ওই ডাইনি বুড়ি ধরে নিয়ে গেছে গো। হ্যাঁ, এ কি পুতুল? আমার রাজু, আমার ছেলে? মালতীর কান্না শুনে মাধব, গোপাল আরো কয়েকজন ছুটে আসে। মাধব, মাধব, তোমরা দেখেছো আমার ছেলেকে? না তো বিকাশ বাবু, আমরা তো ঘরের দরজা বন্ধ করে রেখেছিলাম। গোপাল, চারদিকটা দেখতো।
এমন সময় হ্যারিকেন হাতে দৌড়তে দৌড়তে আসে নিতাই। বিকাশ বাবু, সর্বনাশ হয়ে গেছে। আমার রাজু, হ্যাঁ? ছেলেটাকে পেলি কোথাও? আরে বলনি তাই। আমি নিজের চোখে দেখলাম, দোকান থেকে ফিরছিলাম, দেখি রাজু কেমন কলের পুতুলের মতো ঘাড় গুঁজে সোজা বাসবনের দিকে হেঁটে চলে গেল। আমি ডাকলাম, পিছনে দৌড়ালাম, সারাই দিল না, অন্ধকারে মিলিয়ে গেল। ওরে বাবা গো, আমি ডাইনি পরে আজ আমার মানিককে খেয়ে ফেলবে। ওকে কেউ বাঁচাও। হঠাৎ মশাল আর ত্রিশূল হাতে সেখানে হাজির হয় অগরজা, সাথে মোড়ল আর একদল গ্রামবাসী। দুপুরে সাবধান করেছিলাম বিকাশ বাবু, ডাইনি বুড়ি আজ বড় রক্তের স্বাদ পেয়েছে। ওঝা, আমার ছেলেকে বাঁচাতে পারলে আমি অর্ধেক সম্পত্তি তোমাকে লিখে দেব। বলো বলো কি করতে হবে বলো। টাকার মায়া আমি করি না, কিন্তু ডাইনি বুড়ি তোমার ছেলের কলিজা খাওয়ার জন্য উঁত পেতে আছে। একলার সাধ্য নেই ওকে রোখার, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। আমরাও যাব বিকাশ। গাঁয়ের সব বেটা ছেলেরা মশাল আর লাঠি এনেছে। ওই ডাইনি বুড়িটাকে আজ জ্যান্ত পুড়িয়ে মারবো। ডাইনি বুড়ি? হ্যাঁ, আজ ওর ডাইনিগিরি আমি বের করছি। বিকাশ দৌড়ে ঘরে ঢুকে একটা ধারালো বড় দা আর জ্বলন্ত মশাল নিয়ে বাইরে বেরিয়ে আসে। আজ ওই ডাইনির কলিজা তা দিয়ে কেটে আনবো। আমার ছেলের গায়ে একটা আঁচড় কাটলে আমি তাকে জ্যান্ত পুঁতে ফেলবো। চলেন ওঝা মশাই, চলেন সবাই। চলো সবাই, আজ রাতেই ডাইনি বুড়ির খেল খতম করব। জয় মা ভবতারিণী। সবাই মশাল হাতে বাঁশঝাড় পার হতেই থমকে দাঁড়ায়। সামনে ইটের তৈরি পুরনো ভাঙা মন্দির, চারপাশটা স্যাঁতস্যাঁতে। মশালের আলো মন্দিরের ভেতরে পড়তেই সবার বুক কেঁপে ওঠে। বাপরে বাপ, মাধব, মোড়ল মশাই, ওই দেখো ডাইনি বুড়ি। ভগবান গো, এ কি বিভৎস চেহারা! ভাঙা দেওয়ালের কাছে মাটিতে বসে আছে ভয়ঙ্কর দর্শন এক নারী মূর্তি। পরনে পুরনো শাড়ি, গায়ে শুকনো কাদা, হাড়গুলো চামড়া ফুঁড়ে বেরিয়ে আছে। মাথার চুল জট পাকানো, নখ লম্বা, ঠিক পশুর নখের মতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ডাইনি বুড়ির কোলের উপর ঘুমোচ্ছে ছোট্ট রাজু। রাজু, রাজু, আমার মানিক, ওরে ডাইনি বুড়ি, ছাড় আমার ছেলেকে। বিকাশ বাবু দাঁড়ান, ডাইনি বুড়িটা রাজুকে ধরে মন্তর পড়েছে, সামনে গেলেই কামড় দিয়ে দেবে। ও ঝামুসাই, কিছু একটা করুন, ছেলেটাকে তো জ্যান্ত খেয়ে ফেলবে। সবাই আতঙ্কে কাঁপছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এত মশাল আর ভিড় দেখেও ডাইনি বুড়ি তেড়ে এলো না। বরং ভয় পেয়ে রাজুকে নিজের দুই হাত দিয়ে বুকের কাছে শক্ত করে আগলে ধরে দেওয়ালের সাথে সেটে গেল। ওঝা মশাই মন্ত্র বলুন, ত্রিশূল ছুঁড়ে মারুন ওর বুকে। রাজুকে বাঁচান। আর দাঁড়িয়ে থেকো না বিকাশ, ডাইনি বুড়ি জাদু মন্ত্র দিয়ে রাজুকে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দিচ্ছে। হাতের দা দিয়ে কোপ মারো ওর ঘাড়ে। মেরে ফেলুন বিকাশ বাবু, একটু দয়া করবেন না। যাও বিকাশ, ডাইনি বুড়ির রক্ত দিয়ে আজ এই বাঁশ বাগান স্নান করবে। কোপ মারো। ছাড়বো না ওকে। আজ তোর মুন্ডু তা দিয়ে কেটে দু টুকরো করবো। বিকাশ ভারী দা মাথার উপর তুলে ধরে। মশালের আলোয় ধারালো ফলাটা ঝকঝক করে ওঠে। ডাইনি বুড়িটা বিকাশকে তেড়ে আসতে দেখে কোনো শব্দ করে না। সে শুধু ছোট্ট রাজুকে বুকের আড়ালে লুকিয়ে রাখে। বাবা, দাঁড়াও, ওকে মেরো না বাবা। বিকাশ থমকে যায়, চমকে ছেলের দিকে তাকায়। তার চোখ ফেটে জল বেরিয়ে আসে। রাজু, তুই ঠিক আছিস তো বাবা? ডাইনি বুড়ি ছাড় আমার ছেলেকে। বাবা, ও ডাইনি বুড়ি নয়, ওকে মেরো না। এই ঠাম্মিটা তো খুব ভালো, ও তো আমাকে বাঁচিয়েছে। বিকাশ, কোপ মারো। পিশাচ বাচ্চাটার মাথা খেয়েছে, ওর মগজে জাদু মন্ত্র ঢুকিয়েছে। তুমি মিথ্যুক। বাবা, ওই বোঝা কাকুটা আমাকে পুতুল দেওয়ার কথা বলে মন্তর করে ঘুম পাড়িয়ে এখানে নিয়ে এসেছিল। ও খুব পচা। কি? ওঝা মশাই তোমাকে এখানে এনেছিল? কি বলছো তুমি দাদু ভাই? হ্যাঁ বাবা,
ওই ওঝা কাকু আমাকে মন্দিরের পেছনে নিয়ে গিয়ে একটা বড় কাঁড়া দিয়ে কাটতে যাচ্ছিল। আর ঠিক তখন এই ঠাম্মিটা এসে ওঝা কাকুকে ছুঁড়ে ফেলে দিল। ওঝার জাদুর ঘোর কাটিয়ে আমাকে নিজের কোলে লুকিয়ে বাঁচিয়েছে। সর্বনাশ, এ ছেলে কি বলে? ওঝা মশাই নাকি রাজুকে বলে দিতে গেছিল? আরে মোড়ল, তোমরা এই অবুঝ বাচ্চাটার কথা বিশ্বাস করছো? ডাইনি বুড়ির মায়ায় পড়ে ছেলে পাগল হয়ে গেছে। আমি তো বাঁচাতে এসেছি। ও মোড়ল মশাই, রাজু ঠিক কথাই বলেছে। দেখেন এখানে কি পড়েছিল, একটা বলিদানের খাড়া আর পাশে সিঁদুর, জবা ফুল আর মরার মাথা দিয়ে যজ্ঞ সাজানোর। এই অগরজাই আসল শয়তান। ওরে ভণ্ড শয়তান, তাহলে তুই নিজে এই বাঁশবাগানে বসে শয়তানের পূজা করতিস আর গায়ের বাচ্চাদের জাদুটোনা করে ভুলিয়ে তুই নিজে বলি দিতে আনতিস? আমি কিছু জানি না, ছেড়ে দে আমাকে। তোর শয়তানটাকে আজও এখান থেকে জ্যান্ত ফিরতে পারবে না। আমার ছেলেকে বলে দিতে চেয়েছিল। মাধব, গোপাল, নিতাই আর গায়ের লোক দৌড়ে গিয়ে অগরোজাকে জাপটে ধরে। ওঝা পাগলের মতো ছটফট করতে থাকে, কিন্তু গায়ের মানুষের ক্ষোভের কাছে তার শক্তি হার মানে। সবাই মিলে তাকে মোটা দড়ি দিয়ে আষ্টে পিষ্টে একটা গাছের সাথে বেঁধে ফেলে। ওরে জানোয়ার, তোর জন্যই আমার পল্টু এখানে এসেছিল। তুই ছেলেকে বলি দিতি? ভগবান তোকে রক্ষে করবে না, তোকে আজ আমরা জ্যান্ত পুঁতে ফেলবো। অগরোজাকে বেঁধে ফেলার পর বিকাশ ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় সেই ডাইনি বুড়িটার দিকে। বিকাশ মশালের আলোয় ডাইনি বুড়িটার দিকে ভালো করে তাকায়। ডাইনি বুড়ির পরনে একটা ছিঁড়ে যাওয়া নোংরা পুরনো সুতির শাড়ি। শাড়ির পাল্টা দেখে বিকাশের বুকটা হঠাৎ ছ্যাদ করে ওঠে। এই শাড়িটা তার বড্ড চেনা। আর ঠিক তখনই বাতাস ভারী করেই সেই কর্পূরের গন্ধটা আবার ভেসে আসে। এই কর্পূরের গন্ধ, এই গন্ধটা তো মরা পোড়ানোর কর্পূর নয়। আমার মায়ের পুরনো কাঠের বাক্সে ঠিক এই গন্ধটাই থাকতো। মা সব সময় জামা কাপড়ের ভাঁজে কর্পূর আর লবঙ্গ লুকিয়ে রাখতো। আর এই শাড়িটা। বিকাশের হাত থেকে মশালটা খসে মাটিতে পড়ে যায়। তার শরীর থরথর করে কাঁপতে থাকে। তার চোখের সামনে ভেসে ওঠে 1 বছর আগের সেই ভয়ঙ্কর রাতের কথা। বিকাশের বাড়ির ভেতর খাটের উপর বসে কাঁদছেন তার বৃদ্ধ মা। চোখে ছানি, শরীর খুব দুর্বল। বিকাশ হাতে জমির দলিল নিয়ে মায়ের সামনে পাইচারি করছে। মা, তুমি বুঝতে পারছো না? শহরের প্রমোটার লাখ লাখ টাকা অ্যাডভান্স দিয়েছে। এই ভিটে মাটি বেচলে আমরা শহরে রাজার হালে থাকবো মা। তুমি শুধু দলিলেই টিপসইটা দিয়ে দাও মা। না রে খোকা, তুই জোর করিস না। ভিটের সাথে তোর মরা বাবার স্মৃতি জড়িয়ে আছে। আমি গায়ের মাটি ছেড়ে শহরে যাব না। মোরা বাবার স্মৃতি ধুয়ে তুমি জল খাবে? জমিটা না দিতে পারলে প্রমোটার পুলিশে কেস করবে। আমাকে জেলে পুঁছতে হবে। তুমি নিজের ছেলেকে জেলার ভাত খাওয়াতে চাও মা? তুই টাকাগুলো ফেরত দিয়ে দে বাবা। তুই এমন লোভ করিস না খোকা। আমি কিছুতেই ওই দলিলে টিপসই দেব না। বুড়ি এমনিও মরবে না, সইও করবে না। আচ্ছা 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 মা, আচ্ছা মা ঠিক আছে। তুমি সই করতে হবে না। তুমি কেঁদো না। তুমি কেঁদো না। তুই বুঝলি তো বাবা? হ্যাঁ মা বুঝেছি। হ্যাঁ, কিন্তু কিন্তু তোমার তো খুব কাশি হচ্ছে। চলো তো মা, এখনই তোমাকে ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে আসি। এত রাতে? আমার তো চোখে ছানি, রাতে কিচ্ছু দেখতে পাই না রে খোকা। চারদিক ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার তো কি হয়েছে, আমি আছি। শক্ত করে হাত ধরে থাকো। হ্যাঁ, চলো চলো। ঘুটঘুটে অন্ধকার বাঁশবাগান। শেয়ালের ডাক শোনা যাচ্ছে। বিকাশ তার অন্ধপ্রায় মাকে গভীর জঙ্গলের দিকে নিয়ে এসেছে। ও খোকা, রাস্তাটা অচেনা লাগছে। এত শুকনো পাতার আওয়াজ কেন? ডাক্তার বাবুর ঘর তো এদিকে না। তুই কোথায় নিয়ে এলি বাবা? ডাক্তার বাবুর কাছে নয় মা, তোমাকে বাপের স্মৃতি মাখা বাঁশ বাগানেই নিয়ে এসেছি। তুই হাত ছেড়ে দিলি কেন খোকা? চারদিক তো জঙ্গল মনে হচ্ছে। আমার যে বড্ড ভয় লাগছে রে। তুই কোথায় গেলি?
তুমি দলিলে সই করবে না তোমা? ঠিক আছে, শহরের উকিল রাস্তা বাতলে দিয়েছে। তুমি বেঁচে থাকতে সই ছাড়া জমি বিক্রি করা যাবে না ঠিকই, কিন্তু তুমি মরে গেলে একমাত্র ওয়ারিশ হিসেবে পুরো বাঁশ বাগান আমার নামে হয়ে যাবে। তখন সইয়ের দরকার পড়বে না। খোকা, তুই সম্পত্তির লোভে জন্মদাত্রী মাকে মেরে ফেলবি? আমাকে শিয়ালে খাওয়ার জন্য রেখে যাচ্ছিস? আমাকে মাফ করে দিও মা, আমার অন্য উপায় ছিল না। জেলের ভয় আমি সহ্য করতে পারবো না। শেয়াল কুকুরের হাত থেকে তোমাকে আজ কেউ বাঁচাতে পারবে না। খোকা রে, ওরে আমার মানিক, তুই আমাকে একা রেখে যাস না। আমি যে চোখে কিচ্ছু দেখি না রে বাবা। শিয়াল ডাকছে রে বাপ, তুই ফিরে আয়। কাল সকালে কাগজে সই করে দেব। আমাকে ফেলে রেখে যাস না রে খোকা, ও খোকা। মায়ের সেই করুণ বুক ফাটা আর্তনাদ বাঁশবাগানের অন্ধকারে মিলিয়ে যায়। শেয়ালের ডাক আরো জোরালো হয়ে ওঠে। বিকাশ ডাইনি বুড়িটার সামনে হাঁটু গেড়ে বসে আছে। মা, ও মা, তুই তুই এখানে, তুই বাঁশ বাগানে পড়ে আছিস? বিকাশ, তুমি কাকে মা বলছো? ওই ডাইনি বুড়িটাকে? তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি? ও কোনো ডাইনি বুড়ি নয় মোড়ল মশাই, আসল রাক্ষস তো আমি। সম্পত্তির লোভে আমি আমার নিজের জন্মদাত্রী মাকে এই জঙ্গলে ফেলে রেখে গিয়েছিলাম শিয়ালে খাওয়ার জন্য। আমি একটা জানোয়ার, আমার কোনো ক্ষমা নেই মোড়ল মশাই, কোনো ক্ষমা নেই। গায়ের লোকেরা স্তব্ধ হয়ে যায়। সবাই বুঝতে পারে মৃত্যুর পরেও যে মায়ের আত্মা নাতির মুখ দেখার আশায় বাঁশবাগানে পড়েছিল, ভণ্ড তান্ত্রিক যখন গ্রামের অবুঝ বাচ্চাদের বলি দিতে আনতো, তখন এই মৃত মাই এক ঢাল হয়ে দাঁড়িয়ে সব বাচ্চার প্রাণ বাঁচাতো। মারে মারে, আমাকে ক্ষমা করে দেওয়া। আমি তোর সাথে পশুর মতো ব্যবহার করেছি। তুই তুই আমাকে কেটে ফেল মা, তুই কেটে ফেল। আমি বেঁচে থাকার যোগ্য নই, আমি বেঁচে থাকার যোগ্য নই। বিকাশ কাঁদতে কাঁদতে মায়ের বিভৎস কাদামাখা মুখের দিকে তাকায়। চেহারাটা পচে ভয়ঙ্কর হলেও চোখের শান্ত স্নেহবরা দৃষ্টিটা বদলায়নি। মায়ের আত্মা শুকনো লম্বা নৌকলা হাত দুটো বাড়ায়। সে পরম আদরে বিকাশের গালটা ছোঁয়। তুই কাঁদিস না খোকা, আমার রাজপুত্তুর, তুই কাঁদিস না। আমি তোর খুনি মা, তুই আমাকে ওই সামনে, আমি নরকেও জায়গা পাবো না। তুই তো আমারই নারী ছেঁড়া ধন রে খোকা। তুই যতই কষ্ট দিস, এক মা কি কখনো সন্তানকে অভিশাপ দিতে পারে? মায়ের বুক বড্ড নরম রে বাপ। হ্যাঁ, আমি তো শুধু দাদু ভাইয়ের মুখটা একবার দেখবো বলে এই অন্ধকারে পথে বসেছিলাম। আজ ওর মুখ দেখলাম, ওকে রাক্ষসের হাত থেকে বাঁচালাম। আমার আর কোনো কষ্ট নেই, সব জ্বালা জড়িয়ে গেছে। তুই ভালো থাকিস বাবা, তোরা সবাই ভালো থাকিস। বিকাশ মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। বাঁশবাগানে ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়ের আত্মা নাতি রাজুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। তারপর